আসসালামু আলাইকুম এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে আমরা শিখব ক্লাস 12-এর যে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট টপিক পড়ছিলাম তার লাস্ট টপিক, সেটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কী করে সলভ করব, তার ম্যাট্রিক্স মেথড। মানে আগের আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন শিখেছিলাম ক্রামার্স রুলের মাধ্যমে, এবার আমরা ম্যাট্রিক্সের ইনভার্স শিখেছি এর আগের ভিডিওতে। সেই ইনভার্সের মাধ্যমে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কী করে সলভ করে সেটা তোমাদের আজকে শেখাবো। তাহলে তোমরা বুঝতে পারবে যে কি করে এগুলো করতে হয় বা এর প্রসেসটা কি প্রথমে শেখাবো, তারপরে একটা অঙ্কের মাধ্যমে তোমাদেরকে বোঝাবো আর কিছু এমসিকিউ করব, দিয়ে এই চ্যাপ্টারটা আমরা ক্লোজ করব। চ্যাপ্টারটা ক্লোজ মানে আরও অঙ্ক করাবো তোমাদের ধীরে ধীরে, মানে এখান থেকে যে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ যতগুলো এসছে সেগুলো একটা ভিডিও করাবো, তারপরে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করাবো, তারপরে আবার সাজেশন দিব। তো ধীরে ধীরে আস্তে আস্তে আপলোড হবে। আর যারা অবশ্য ভিডিওটি আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবার আমরা আসবো সিস্টেম অফ লিনিয়ার সলিউশন অফ লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন বাই ম্যাট্রিক্স মেথডের সাহায্যে। আমি আগে বলেছি ক্রামার্স রুলসের মাধ্যমে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করা শিখিয়েছি, যারা দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দিব, সেখান থেকে দেখে নেবে। এবার আমরা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন লিখবো। দেখো এক্স প্লাস a12y প্লাস a13z ইকুয়াল টু k1 দিলাম, a21x plus a22y plus a23z is equal to k2, a31x plus a32y plus a33z is equal to k3। এটা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার মানে এক্স ওয়াই জেড এর পাওয়ার সবসময় 1 থাকবে। তাহলে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারবো। কীভাবে লিখতে পারবো? এখানে এ মিনস কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এটাকে বলা হয় কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স। বলতে এক্স এর কোফিসিয়েন্ট এখানে বসবে, এক্স এর কোফিসিয়েন্ট হচ্ছে a11 a21 a31, এখানে বসবে ওয়াই এর কোফিসিয়েন্ট, ওয়াই কোফিসিয়েন্ট a12 a22 a32, এখানে বসবে জেড এর কোফিসিয়েন্ট a13 a23 a33, এটাকে বলা হয় কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স। আরেকটা ম্যাট্রিক্স আছে এ বি, এইভাবে এই অনুপাত বি বা 10 এইভাবে করে এই দাগ দিয়ে বি লিখতে পারে, অথবা অনুপাত বি এইভাবেও লেখা যায়। তাহলে ম্যাট্রিক্সটা কি হবে? এটা হবে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সের সঙ্গে 21 a31 a12, কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা লিখবো আমরা a22 a32 a13 a23 a33, এখানে এই ফোটা দিয়ে বা এইভাবে লম্বা একটা দাগ দিয়ে এই কনস্ট্যান্টগুলো আমরা লিখে দেবো k1 k2 k3। এটাকে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় বর্ধিত ম্যাট্রিক্স বা অ্যাগুমেন্টেড ম্যাট্রিক্স। এটা ইংলিশে বলা হয় অ্যাগুমেন্টেড ম্যাট্রিক্স, আর বাংলায় বলা হয় বর্ধিত ম্যাট্রিক্স। আর এটাকে বলা হয় কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স বা সহগ ম্যাট্রিক্স। কোফিসিয়েন্ট মানে বাংলা বলা হয় সহগ বা কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এটা বলা হয় কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স। আর এক্স ওয়াই জেডকে আমরা লিখতে পারবো এক্স ওয়াই জেড, আর k1 k2 k3 কে আমরা ডিনোট করবো বি দিয়ে, k1 k2 k3 বি ম্যাট্রিক্স। তাহলে এই এই অ্যাগুমেন্টেড ম্যাট্রিক্সটা মুছে দিলাম। এই পুরো লিনিয়ার ইকুয়েশনটাকে আমরা লিখতে পারবো ax ইজ ইকুয়াল টু বি, মানে a আর x গুণ করলে দিয়ে b এর সঙ্গে যদি ইকুয়াল করি তাহলে এই ম্যাট্রিক্সটা, এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা চলে আসবে। a এর সঙ্গে x গুণের প্রসেস আমরা শিখেছি, সেই রকম গুণ করলে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা চলে আসবে। এবার আমরা ধরি এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স যেটা এর ডিটারমিনেন্ট নন জিরো। মানে নন জিরো মানে কি? নন সিঙ্গুলার। আগে নন সিঙ্গুলার ডেফিনেশন আমরা পড়িয়েছি। তাহলে ধরে নিলাম কি এই যে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়েছি সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা আমরা নন জিরো ধরে নিলাম। কেন নন জিরো ধরলাম? কারণ নন জিরো ধরলে এই ম্যাট্রিক্সের ইনভার্সটা কি হবে? এক্সিস্ট হবে, না হলে তো ইনভার্স এক্সিস্ট করবে না। তাই আমরা এই ম্যাট্রিক্সটিকে নন জিরো ধরে নিলাম। নন জিরো না হলে কি হবে সেই কেসটাও আমরা আসবো। তাহলে এই ম্যাট্রিক্সটা যেহেতু ইনভার্স নন জিরো, তাহলে এ ইনভার্স এক্সিস্ট করবে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা এ ইনভার্স দিয়ে গুণ করব। এ ইনভার্স দিয়ে গুণ করলে কত হবে? ax ইজ ইকুয়াল টু এ ইনভার্স বি। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এ ইনভার্স এ, এটাকে এইভাবে লিখতে পারি এ ইনভার্স বি। তাহলে এ ইনভার্স এ মানে কত? আইডেন্টিটি অফ এক্স ইজ ইকুয়াল টু এ ইনভার্স বি। কোনো ম্যাট্রিক্স আর তার ম্যাট্রিক্সের ইনভার্স দিয়ে গুণ করলে সেটা সবসময় আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। তাহলে এ ইনভার্স মানে এত, আর আইডেন্টিটি দিক দিয়ে কোনো কিছু গুণ করলে সেটাই আসবে। তাহলে এ ইনভার্স বি। এবার আমরা এক্স সমান এ ইনভার্স এ ফর্মুলা আমরা আগের দিন কি দেখেছিলাম? এ ইনভার্স মানে অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এ ইনভার্সের জায়গায় আমরা লিখে দেবো এক্স সমান অ্যাডজয়েন্ট অফ এ
বাই ডিটারমিনেন্ট অফ এ, আর এখানে বি ছিল ইন্টু বি করে দিলাম, এখানে বি যেহেতু ছিল। তাহলে এক্স সমান কত পেলাম? এক্স সমান পেলাম অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু বি ইন্টু বি। তাহলে এখানে যে এক্সের ভ্যালুটা পাবো, এক্স মানে কত, এক্স ওয়াই জেড, এই প্রসেসটা করে এক্সের যে ভ্যালুটা পাবো সেটাই এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন, মানে এক্স ওয়াই জেডের মান। তাহলে আমরা প্রথমে কি করলাম, এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাকে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স আকারে সাজালাম, দেখলাম ম্যাট্রিক্সের ডিটারমিনেটর নন জিরো, নন জিরো হলে ইনভার্স এক্সিস্ট করছে, ইনভার্স এক্সিস্ট করলে ইনভার্স দিয়ে গুণ করলাম, দিয়ে এক্সের ভ্যালুটা পেয়ে নিলাম। আমাদের এই ফর্মুলাটা ডাইরেক্ট কাজে লাগবে, এগুলো আমাদের না দেখালেও হবে। তাহলে এই ফর্মুলাটা আমাদের ডাইরেক্ট কাজে লাগবে, মানে এটা ইউজ করলে আমাদের হয়ে যাবে। এবার এখান থেকে আমরা তিনটে কেস পাবো। এক নম্বর কেস, যদি ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে কি হবে, এই এক্স এর মান পাবো না, তাহলে এটা অসঙ্গত হয়ে যাবে। তাহলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাকে এটা এক নম্বর দিতে দিই, তাহলে এক নম্বর সমীকরণটি কি হবে, অসঙ্গত, অসংজ্ঞাত। যদি ডিটারমিনেন্টটা জিরো হয়ে যায় আর এটা নন জিরো হতে হবে, অ্যাডজয়েন্ট অফ এ ডট বি নট ইকুয়াল টু জিরো। তাহলে এই এক নম্বর কেস হচ্ছে ডিটারমিনেন্টটা জিরো, মানে কোনো কিছু 1/0 করলে বা 2/0 বা c/0, যেখানে c নট ইকুয়াল টু জিরো, এটা করলে গেলে এটা অসঙ্গত হয়ে যায়, এর মান পাই না। অনুরূপভাবে এই অ্যাডজয়েন্ট অফ এ ডট বি যদি নন জিরো হয় আর ডিটারমিনেন্টটা জিরো হয়ে যায় তাহলে এই ম্যাট্রিক্সটা অসঙ্গত হয়ে যাবে, মানে ইনকনসিস্টেন্ট। আর যদি ডিটারমিনেন্টটা নন জিরো হয়, দু নম্বর কেসে যদি ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু জিরো হয় তাহলে আর অ্যাডজয়েন্ট অফ এ ডট বি জিরো হবে না হবে, সেটা জিরো হলো সলিউশন হবে, না হলেও সলিউশন হবে। যদি ডিটারমিনেন্ট এটা নন জিরো হয় তাহলে এটা হয়ে যাবে ইউনিক সলিউশন, ইউনিক। তাহলে কি পাবো, ইউনিক সলিউশন, সলিউশন এক্সিস্ট করবে এবং সলিউশনটা হবে ইউনিক। আর যদি ডিটারমিনেন্ট, তিন নম্বর কেস, যদি ডিটারমিনেন্ট অফ এও জিরো হয়ে যায় আর এটা অ্যাডজয়েন্ট অফ এ ডট বি ইকুয়াল টু যদি দুটোই জিরো হয়ে যায়, মানে 0/0 যদি হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে পাবো ইনফাইনাইট সলিউশন। সলিউশন এক্সিস্ট করবে কিন্তু সলিউশন হবে ইনফাইনাইট সলিউশন। তাহলে এই তিনটা কেস দিয়ে আমাদের অঙ্ক আসবে। তাহলে প্রথমে আমরা কি দেখব, প্রথমে দেখব ডিটারমিনেন্টটা জিরো কিনা নন জিরো। নন জিরো হলে আমরা সলিউশন পাবোই, উপরেরটা অ্যাডজয়েন্ট অফ এ ডট বি জিরো হোক না হোক কোনো ব্যাপার না। আর যদি ডিটারমিনেন্ট অফ এ যদি জিরো হয় আর এটা যদি নন জিরো হয় তাহলে আমরা সলিউশন এক্সিস্ট, সমীকরণটি অসঙ্গত হয়ে যাবে, মানে সলিউশন এক্সিস্ট করবে না। আর যদি ওপরে ওটাও জিরো হয়ে যায় নিচেরটাও জিরো হয়ে যায় তাহলে সলিউশন এক্সিস্ট করবে, আর এই ক্ষেত্রে ইনফাইনাইটলি মেনি সলিউশন পাবো, মানে অসংখ্য সলিউশন, মানে এক্স ওয়াই জেড এর মান অনেকগুলো পাবো যেটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে এই ছিল আমাদের আজকের বেসিক। এবার আমরা একটা অঙ্কের মাধ্যমে বুঝবো এই ব্যাপারটা কি। এবার ফর্মুলা আমাদের এই যে এক্স সমান এটা কাজে লাগবে, মানে অ্যাডজয়েন্টের, এই জন্য আমি আগের ক্লাসে অ্যাডজয়েন্ট বের করা শিখিয়েছি, আর গুণ তো ম্যাট্রিক্সের গুণ যোগ বিয়োগ এগুলো তো আগে শিখিয়েছি, তাই অ্যাডজয়েন্টটা এখানে কাজে লাগবে। অ্যাডজয়েন্ট বের করা যারা শেখোনি তারা আগের ভিডিওটি অবশ্যই দেখবে, তাহলে বুঝতে পারবে। এবার আমরা এই ম্যাট্রিক্সটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখাবো এই ম্যাট্রিক্স মানে কি করে সমাধান আসছে। তো চলো আমরা একটা এক্সাম্পল নিই, চলো। তাহলে দেখো এই একটা সমীকরণ দেওয়া আছে, এটা ম্যাট্রিক্স পদ্ধতিতে প্রয়োগ করে সমাধান করতে বলেছে। এটা ম্যাট্রিক্স পদ্ধতি ছাড়াও আরেকটা লজিকের মাধ্যমে আমি সেই লজিকটা আগে শিখিয়েছি, অথবা ক্লাস 10এও হয়তো শিখে থাকতে পারবে বা 11-এ। তাহলে সেই লজিকটার মাধ্যমেও তোমরা এই ম্যাট্রিক্সটা বলতে পারবে এর সমাধান আছে, ইনফাইনাইট সলিউশন আছে না, এক্স আর ওয়াই মান বলতে পারবে না, কিন্তু ইনফাইনাইট সলিউশন আছে কিনা, বা কি বলে সলিউশন এক্সিস্ট করবে কিনা, বা ইউনিক সলিউশন হবে কিনা সেটা বলতে পারবে। সেটা আমরা পরে আসি, আগে আমরা যেটা শিখলাম সেটা আমরা করব। তাহলে প্রথমে আমরা কি লিখব, এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা কি লিখবো, এর কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স, মানে এক্স এর কোফিসিয়েন্ট এখানে কলম বরাবর বসাবো, ওয়াই এর কোফিসিয়েন্ট এখানে বসাবো -12, তাহলে এটা হয়ে যাবে এ ম্যাট্রিক্স মানে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এবার এর ডিটারমিনেন্ট নির্ণয় করবো, ডিটারমিনেন্ট অফ এ, তাহলে ডিটারমিনেন্ট অফ এ কত হবে, ডিটারমিনেন্ট অফ এ হবে -3 × 36 প্লাস 4 × 36, তাহলে এর ডিটারমিনেন্ট জিরো হয়ে যাচ্ছে। এই ডিটারমিনেন্ট জিরো হলে দেখো ম্যাট্রিক্সটা কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স করলাম, যার ডিটারমিনেন্ট জিরো হলো, তাহলে জিরো হলে কি পাবো, দুটো কেস পাবো, ডিটারমিনেন্ট অফ জিরো আর যদি ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ ডট বি নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে এটা পাবো অসঙ্গত পাবো, যেটা কেস দেখালাম। আর 2 নম্বর কেস বলছে যদি ডিটারমিনেন্টও জিরো হয়ে যায় আর অ্যাডজয়েন্ট অফ এ ডট বি এটাও যদি জিরো হয়ে যায়
তাহলে ম্যাট্রিক্সটা হয়ে যাবে ইনফাইনাইট সলিউশন বা অসংখ্য সমাধান পাবো। তাহলে এই দুটো কেস এবার আমরা ডিটারমিনেন্ট 0 পেয়ে গেছি। এবার অ্যাডজয়েন্ট অফ এ ডট বিটা বার করবো, সেটা 0 আসে না নন জিরো আসে। 0 আসলে ইনফাইনাইট সলিউশন, নন জিরো আসলে অসঙ্গত। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বার করবো। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ এর শর্টকাট ট্রিক্স কী বলেছি, -12 আর 3 এটা উল্টে যাবে, 3 এর জায়গায় -12, -12 জায়গায় 3, তাহলে এখানে হয়ে যাবে -12, এখানে হয়ে যাবে 3। তাহলে এখানে এটা কত হবে, এটা সেমই থাকে ভ্যালু, শুধু চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে হয়ে যাবে +4 আর এখানে হয়ে যাবে -9। এটা অ্যাডজয়েন্ট অফ এ। এবার আমরা অ্যাডজয়েন্ট অফ এ ডট বি করবো, অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি। এর অ্যাডজয়েন্টকে আমরা এডিজি শর্টকাটে লিখতে পারি। এবার অ্যাডজয়েন্ট অফ এ কত পেয়েছি, -12, 4, -9, 3। আর বি কত পেয়েছি, বি হচ্ছে 7 আর 16। তাহলে এই গুণটার জন্য এই চিহ্নটা মনে রাখবো, কলম আর রো। তো প্রথমটা রো, তারপরটা কলম। তাহলে মাইনাস, এটা কত হবে, -7 × 84 আর প্লাস 16 4, 16 × 4 4 6 24, 4 4 6 64। তাহলে 64 হলে এটা কত হবে, 0 20, -20, এখানে হয়ে যাবে -7 9 -63, আর এই 3 16 48। তাহলে 8 9 10, 4 5 13, 4 5 6 2 15। তাহলে -15, তাহলে -15। এটা তো অবশ্যই নন জিরো ম্যাট্রিক্স। তাহলে আমরা কি দেখলাম, অ্যাডজয়েন্ট অফ এ ডট বি এটা নন জিরো পেলাম। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ডট বি তাহলে নন জিরো, তাহলে অসংগত। তাহলে এটাকে যদি 1 নম্বর দিয়ে, তাহলে 1 নং সমীকরণটি অসংগত। তাহলে 1 নং সমীকরণটি কি অসংগত, তাহলে এর কোনো সমাধান থাকবে না। তাহলে এটা পেলাম অসংগত। এবার আমরা যে স্ট্রিক্স শিখাচ্ছিলাম সেখান থেকে আমরা দেখো এখানে এটা যদি a1 a2, তাহলে a1/a2 = b1/b2 নট ইকুয়াল টু c1/c2 যদি হয়, তাহলে এই ম্যাট্রিক্সটা অসংগত হবে। তাহলে a1/a2 কত আছে, 3/9। তাহলে 3/9 কাটাকাটি করলে কি হবে, 1/3। b1/b2 কত, b1/b2 -4 -12, তাহলে -3 4 12, তাহলে 1/3। আর c1/c2 মানে কনস্ট্যান্টগুলো কত আছে, 7/16। 7/16 দেখো এই দুটো ইকুয়াল হচ্ছে, বাট এটা নট ইকুয়াল টু, তাই এক্ষেত্রে অসংগত হয়ে যাবে, মানে সমাধান। তাহলে ইনকনসিস্টেন্ট বা সমাধান পাবো না, সলিউশন পাবো না। তাহলে এই প্রসেসের মাধ্যমে আমরা ট্রিক্সের মাধ্যমে আমরা দেখলাম। এবার ম্যাট্রিক্স পদ্ধতি প্রয়োগ করে আমরা দেখলাম এটা অসংগত হচ্ছে। এরকম টাইপেরই আমরা অঙ্ক আরও তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, যে লজিকটা কাজে লাগালাম সেই লজিকটা কাজে লাগিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে রিলেশন অ্যান্ড ম্যাপিং আর ইনভার্স ত্রিকোণমিতি ফাংশনের যে ইউনিট 1 রয়েছে, সেটা আমরা শুরু করব। আর এক্ষেত্রে তোমাদের আগে বলেছি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো এমসিকিউ এসছে সেগুলো আমরা করাবো, আর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করাবো আর সাজেশন দিব, তাহলে তোমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই। থ্যাংক ইউ অল।